আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পৌরনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা যে যেখানেই বসে আজকে পৌরনীতি ক্লাসটি করছো না কেন, সবাইকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত আছো। তো আমরা তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো এই সপ্তম অধ্যায়ে আলোচনা করার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমি সপ্তম অধ্যায়ের কয়েকটি সরকার পদ্ধতি নিয়ে তোমাদের সাথে এতে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তো চলো আমরা তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলতে সাধারণত আমরা এমন একটি সরকার ব্যবস্থাকে বুঝে থাকি যেখানে রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালনার যে দায়িত্ব সেটি একজন রাষ্ট্রপতি বা একজন প্রেসিডেন্টের কাছে ন্যস্ত থাকে। তো তিনি সাধারণত আইনসভার নিকট তিনি তার কাজের জন্য দায়ী থাকেন না। আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা যখন আগে পড়েছিলাম তখন দেখেছিলাম যে একজন প্রধানমন্ত্রী তার সমুদয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখে থাকি যে রাষ্ট্রপতি তার কাজের জন্য কিন্তু আইনসভার নিকট দায়ী থাকেন না। এবং এই যে দায়ী না থাকাটা, রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য একটি মন্ত্রী পরিষদ থাকে। এবং এই যে মন্ত্রী পরিষদ থাকার পর মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা স্বয়ং রাষ্ট্রপতি নিজে নির্বাচিত করেন এবং তার নিজস্ব খেয়াল খুশি মতো তিনি তার মন্ত্রী নিয়োগ করেন এবং চাইলে তাদেরকে বরখাস্ত করতে পারেন। এবং যেহেতু রাষ্ট্রপতির কাছেই সর্বময় ক্ষমতার অধিকারী থাকে বা একজন রাষ্ট্রপতি তার শাসন পরিচালনা করার সমুদয় ক্ষমতার অধিকারী তিনি নিজেই হয়ে থাকেন, এজন্য তিনি সাধারণত আইনসভার প্রভাব মুক্ত থাকে, অর্থাৎ জাতীয় সংসদের প্রভাব মুক্ত থাকে। জাতীয় সংসদের কাছে তিনি তার কোনো কাজের জন্য কখনো দায়ী থাকেন না এবং তিনি একধারে থাকেন সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। তো এই ধরনের একটি সরকার ব্যবস্থাকে আমরা সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে বুঝে থাকি। তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার তার সাথে আইনসভার যে একটি সম্বন্ধ, সেই সম্বন্ধটা হয়ে থাকে এ ধরনের যে আইনসভার যারা সদস্য তারা সবাই রাষ্ট্রপতি নিজে তাদেরকে নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত তাদেরকে চান তার আইনসভার সদস্য হিসেবে দেখতে, ঠিক ততদিনই তারা আইনসভায় তারা থাকতে পারবে। এবং আইনসভার সদস্যদের এই যে যারা মন্ত্রিসভার আর যারা সদস্য নির্বাচিত করে থাকেন রাষ্ট্রপতি, যে মুহূর্তে তাদের রাষ্ট্রপতি এর কাছে তাদের যে একটি গ্রহণযোগ্যতাটা যখন নষ্ট হয়ে যাবে তখন সাথে সাথে কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে তার মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে থাকেন। এজন্য তুলনামূলকভাবে আমরা দেখে থাকি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটি একটি তাদের যে মন্ত্রিসভা সেটি একটি নামে মাত্র মন্ত্রিসভা এবং সেটি অনেকটি কিন্তু আসলে পুরাটাই কিন্তু রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন একটি মন্ত্রিসভা। তো এই ধরনের একটি মন্ত্রিসভা যেখানে নাকি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান উভয়ই থাকেন রাষ্ট্রপতি, এই ধরনের যে একটি সরকার ব্যবস্থাতে তাকে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলে থাকি। তো আরেকটি কথা এর সাথে উল্লেখযোগ্য যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন তিনি অনেকাংশে অনেক সময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, আবার অনেক সময় পরোক্ষ ভোটেও নির্বাচনের মাধ্যমেও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। যেমন আমাদের দেখে থাকি মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়াও বিশ্বের অনেক দেশে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার দেখে থাকি, যেমন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ব্রাজিল, এই সকল দেশে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দেখে থাকি। তো এই সকল বৈশিষ্ট্য, এই সকল যে চারিত্রিক যে একটি বৈশিষ্ট্য যে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি থাকেন প্রকৃত শাসক, তিনিই থাকেন একজন সরকার প্রধান এবং তিনিই থাকেন একাধারে রাষ্ট্রপ্রধান। তো তাকে সাহায্য করার জন্য তার একটি আজ্ঞাবহ একটি মন্ত্রিসভা থাকে এবং রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে
তার নিজস্ব পছন্দ মতো যে কোনো সময় নিয়োগও করতে পারেন, আবার চাইলে তাকে যে কোনো সময় বরখাস্ত করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি আমরা দেখি থাকি, কারণ রাষ্ট্রপতি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন এবং তিনি তার একটি মন্ত্রিসভার তার যে শাসন ক্ষমতা পরিচালনার জন্য তার আজ্ঞাবহ একটি মন্ত্রিসভা তিনি গঠন করেন, কিন্তু সেটি কিন্তু আসলে জনসাধারণের কাছে কিন্তু দায়বদ্ধ থাকে না। এজন্য দেখা যায় যে শাসন বিভাগে একরকম ভাবে কাজ করছে, আবার আইন বিভাগ তারা একরকম ভাবে কাজ করছে। আর আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে মূল ভিত্তি আমরা দেখেছি যে সরকারের 3টি বিভাগ যখন নিজস্ব স্বাধীনভাবে, ঠিক আছে, কেউ আরেকটি বিভাগ একটি বিভাগের কাজের উপর যখন কোনো হস্তক্ষেপ করছে না বা হস্তক্ষেপ করে না, এই ধরনের একটি নীতিকে আমরা বলে থাকি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি দেখে থাকি। এছাড়া দেখা যায় যে শাসন বিভাগ সাধারণত কিন্তু আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত হয়ে থাকে, কারণ আইনসভার যারা সদস্য তারা কখনোই শাসন বিভাগ বলতে এখানে রাষ্ট্রপতিকেই বোঝানো হচ্ছে যে রাষ্ট্রপতিকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। তাই এজন্য আইনসভার যারা সদস্য তারা আজ্ঞাবহ থাকে রাষ্ট্রপতির এবং পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ মুক্ত একটি সভা তারা গঠন করে। এবং দেখা যায় যে সরকার সাধারণত কিন্তু অনেক সময় তারা স্থিতিশীল থাকে, কারণ দেখা যায় যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং নির্দিষ্ট মেয়াদ শেষ না হবার আগ পর্যন্ত কিন্তু সাধারণত একমাত্র অভিশংসন প্রক্রিয়া ছাড়া রাষ্ট্রপতিকে কিন্তু কখনো তার পদ থেকে কখনো অপসারণ করা যায় না। আর এখানে অভিশংসন বলতে বোঝানো হচ্ছে যে একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ বা সংবিধান কোনো লঙ্ঘনজনিত কোনো অপরাধের কারণে একজন মহামান্য রাষ্ট্রপতি যদি দণ্ডিত হয়ে থাকেন, তাহলে আইনসভার সদস্যদের, বাংলাদেশের প্রেক্ষিতে আইনসভার সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে তারা একটি প্রস্তাব স্পিকারের কাছে তারা পেশ করেন। সেটাকেই আমরা এটা সাধারণত ভাবে অভিশংসন বলে থাকি। তো এটি আসলে রাষ্ট্রপতির বিরুদ্ধে আনিত এটি একটি শাস্তিমূলক একটি প্রস্তাব। তো এটাকে আমরা সাধারণত অভিশংসন বলি। এই অভিশংসন প্রস্তাব ব্যতীত সাধারণত রাষ্ট্রপতিকে তার ক্ষমতা থেকে কখনো নির্দিষ্ট মেয়াদের আগে কখনো অপসারণ করা যায় না। এজন্য এই সরকার ব্যবস্থা আমরা অনেকাংশে বলে থাকি স্থিতিশীল। তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার এই বৈশিষ্ট্য থাকার পরও আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কিছু গুণ এবং কিছু দোষ আমরা লক্ষ্য করি। তো সেই গুণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি যেহেতু একসাথে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, এজন্য যে কোনো আইন বা যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর করা সম্ভব হয়ে থাকে। এই সরকারকে আমরা তুলনামূলকভাবে আমরা স্থায়িত্ব দেখে থাকি, যে কারণ সাধারণত আমরা দেখি যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচিত প্রেসিডেন্ট তার অভিশংসন প্রস্তাব ব্যতীত তাকে কখনো তার শাসন ক্ষমতা থেকে কখনো সরানো যায় না। এবং এটি দেখা যায় যে অনেকাংশে কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য উপযোগী, কারণ যেহেতু খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ডের জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তো এজন্য দেখা যায় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার তুলনায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এই ক্ষেত্রে কিন্তু যে সকল দেশ সদ্য স্বাধীনতা প্রাপ্ত বা অনুন্নত বা উন্নয়নের পথে আস্তে আস্তে যাচ্ছে, সে সকল দেশের জন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা একটি তুলনামূলকভাবে একটি উত্তম সরকার ব্যবস্থা হিসেবে আমরা দেখে থাকি। তো আরেকটি হচ্ছে গিয়ে ক্ষমতার স্বতন্ত্রীকরণের যে সুফল, আমরা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় কখনো ক্ষমতার স্বতন্ত্রীকরণের যে সুফল আমরা কখনো দেখি না, কারণ আইনসভার আর আইন বিভাগ আর শাসন বিভাগের সদস্যরা সাধারণত একই হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেহেতু পুরোপুরিভাবে বিভাজন আমরা লক্ষ্য করি যে যারা আইনসভার সদস্য তারা কিন্তু শাসন বিভাগের অংশ না। তো এজন্য আমরা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে সুফল তার কিছুটা প্রয়োগ আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা লক্ষ্য করে থাকি। এছাড়া দেশের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য বা দেশের যে কোনো
জরুরি পরিস্থিতিতে দেশের জন্য যে কোনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা একটি উত্তম সরকার ব্যবস্থা। তো এই সরকার ব্যবস্থায় দেখা যায় যে সাধারণত যে বহুদলীয় যে ব্যবস্থা তার জন্য একটি উপযোগী, কারণ যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। তাই অনেক সময় দেখা যায় যে কোয়ালিশন সরকার অনেক সময় গঠন করতে বাধ্য হয়। আর এই যে কোয়ালিশন সরকার, সেই কোয়ালিশন সরকারটা অনেক সময় দুর্বল এবং ভঙ্গুর হয়। তো এখানে কোয়ালিশন সরকার বলতে বোঝানো হচ্ছে যে এটি এমন একটি সরকার যে কোনো একটি দেশের জাতীয় নির্বাচনে কোনো একটি একক একটি দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, বা দেখা যায় যে 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 প্রধান দুটি বা তিনটি দলের মধ্যে ভোটের ব্যবধান খুবই কম বা বলতে গেলে একই, তখন এই সরকার এই দলগুলো মিলে একটা সম্মিলিতভাবে একটি সরকার গঠন করে প্রত্যেকটি দল থেকে কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে। তো সেটিকে আমরা বলে থাকি কোয়ালিশন সরকার। তো এই কোয়ালিশন সরকার গঠন করার একটি কুফল আমরা বলতে পারি যে এই সরকার আসলে কিন্তু দুর্বল এবং অনেক সময় কিন্তু ক্ষণস্থায়ী হয়, যে জনগণের যে একটি গ্রহণযোগ্যতা সেটি এই সরকারের অনেক সময় কিন্তু হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার একটি স্থায়ী এবং একটি শক্তিশালী সরকার ব্যবস্থা। তো এই সকল যে গুণাবলীর আলোকে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে একটি সফল সরকার। তো এই সফল সরকার হবার পরও তার কিছু কিছু দোষ বা তার কিছু কিছু ত্রুটি আমরা লক্ষ্য করি। যেমন হচ্ছে গিয়ে এই সরকারের মধ্যে তার প্রধান ত্রুটির মধ্যে শাসন এবং আইন বিভাগের মধ্যে একটি সুসম্পর্কের অভাব। কারণ আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে শাসন বিভাগ আর আইন বিভাগের মধ্যে যে একটি কাজের মাধ্যমে তাদের মধ্যে যে একটি সম্পর্ক গড়ে তোলার যে প্রবণতা সেটি কিন্তু এখানে দেখা যায় না, কারণ আইনসভার সদস্যরা হচ্ছে রাষ্ট্রপতির আজ্ঞাবহ। তো এক্ষেত্রে তাদের রাষ্ট্রপতির ইচ্ছারই প্রাধান্য দেওয়া হয় এবং যে আইন বিভাগের যে একটি নিজস্ব যে ক্ষমতাটা সেটি কিন্তু এখানে অনুপস্থিত। তো এই জন্য উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক কখনো আমরা দেখতে পারি না। এবং একমাত্র যে বলছিলাম যে অভিশংসন প্রস্তাব ছাড়া, একমাত্র উত্থাপন এবং সেটিকে কার্যকর করা ছাড়া এই রাষ্ট্রপতিকে তার 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 শাসন ক্ষমতা থেকে সরানো অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায়। তো এটি আসলে অনেক ক্ষেত্রে বিপজ্জনক, যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে স্বেচ্ছাচারী শাসক হয়ে থাকেন তাহলে সে তার শাসন ক্ষমতা থেকে সহজে কিন্তু সরে যেতে চাবে না। তো এসব কারণে এই রাষ্ট্রপতি শাসিত সরকারের যে প্রধান যে ত্রুটি সেটি আমরা দেখতে পাই। এছাড়া এই সরকার তার কাজের জন্য জনসাধারণের কাছে দায়িত্বশীল না, এবং এটি হচ্ছে কি আসলে গণতন্ত্রের পুরোপুরিভাবে একটি বিপরীতমুখী একটি প্রক্রিয়া। যেখানে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা জনগণের যে ইচ্ছা এবং জনগণের যে চাওয়া পাওয়ার যে প্রতিফলন সেটি কখনো ঘটানো হয় না। এবং অনেক সময় দেখা যায় যে আইন প্রণয়নের ক্ষেত্রে অসুবিধা দেখা দিয়ে থাকে, কারণ যেহেতু আইনসভার সদস্যরা নিজস্ব ক্ষমতা থাকে না, তারা রাষ্ট্রপতির খেয়াল খুশি মতো আইন অনেক সময় সংসদে পাশ করতে বাধ্য হয়। তো যেটি অনেকাংশে দেখা যায় যে আইনসভার সদস্যদের সেই ক্ষেত্রে অনেক সময় সম্মতি না থাকার পরও রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে অনেক সময় সংসদে ওই সকল আইন তাদেরকে পাশ করতে হয়। তো এই জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। আরেকটি প্রধান সমস্যা হচ্ছে যে যেহেতু রাষ্ট্রপতি জনসাধারণের কাছে তার কাজের জন্য দায়বদ্ধ থাকে না, এজন্য জনসাধারণের জন্য উপকূলীয় বা উপযোগী কোনো আইন তারা সংসদে কখনো পাশ করে না। তো এই কারণে আমরা দেখে থাকি যে আইন প্রণয়নের ক্ষেত্রেও একটি প্রধান সমস্যা দেখা দেয়। তো রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে আমরা যদি একটি তুলনামূলক আলোচনা করি তাহলে আমরা উভয়ের মধ্যে কিছু প্রধানতম পার্থক্য আমরা দেখতে পাই। যেমন সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি, এবং একজন যিনি রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক কিছু দায়িত্ব
দায়িত্ব কর্তব্য আছে, ঠিক একইভাবে কিন্তু সরকারেরও কিন্তু দেশ পরিচালনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। তো প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে সরকার প্রধান, আর রাষ্ট্রপ্রধান হয়ে থাকে হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু সংসদীয় পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখে থাকি যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান উভয়ই হচ্ছেন একজন রাষ্ট্রপতি। তো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যগণ একে অপরের সাথে একটি ঘনিষ্ঠ সম্বন্ধ এবং একটি বন্ধন তৈরি হয়। মন্ত্রীগণ সাধারণত প্রধানমন্ত্রীর সহকর্মী এবং তারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যারা মন্ত্রীগণ তারা কিন্তু রাষ্ট্রপতির একটি আজ্ঞাবহ একটি মন্ত্রিসভা গঠন করা হয় এবং রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরেই কিন্তু তাদের মন্ত্রিসভার আর সদস্যপদ টিকে থাকাটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়ার ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার যারা সদস্য তারা সবাই কিন্তু আইনসভার সদস্য হয়ে থাকেন এবং আইনসভার সদস্য নন এমন ব্যক্তি যদি মন্ত্রী হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ লাভ করে থাকেন তাকে কিন্তু পরবর্তীতে তাকে আইনসভার সদস্য কিন্তু হতে হয়। তো অপরদিকে আমরা দেখতে পারি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ তারা আইনসভার সদস্য নন, তাদেরকে রাষ্ট্রপতি তাদেরকে তার নিজস্ব খেয়াল খুশি মতো তাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তাদেরকে নিয়োগ দিতে পারেন। তা আইন প্রণয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি তো দেখবো যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা সম্মিলিতভাবে প্রত্যেকের তার নিজস্ব ক্ষমতা এবং তার নিজস্ব মর্যাদা অনুযায়ী তার মতামত এবং তাদের যুক্তিতর্কের মাধ্যমে সম্মিলিতভাবে তারা রাষ্ট্রের যে কোনো আইন তারা প্রণয়ন করেন এবং সেটি অবশ্যই জনগণের কল্যাণের কথা মাথায় রেখে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখি যে রাষ্ট্রপতি তার নিজস্ব খেয়াল খুশি মতো তার নিজস্ব ভঙ্গিতে সে আইন তৈরি করে এবং এক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতি তার কাজের জন্য জনসাধারণের কাছে দায়বদ্ধ থাকে না। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আমরা দেখে থাকি যে কোনো কারণে যদি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা সংসদে কেউ যদি অনাস্থা প্রস্তাব যদি কেউ পেশ করে তাহলে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে এবং সাথে সাথে কিন্তু সংসদ ভেঙে যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখি যে রাষ্ট্রপতি কর্তৃক যারা নিযুক্ত যারা মন্ত্রিসভা তারা কিন্তু রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরই কিন্তু তাদের স্থায়িত্ব নির্ভর করে এবং রাষ্ট্রপতিকে একমাত্র অভিশংসন ও নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হবার আগে অভিশংসন প্রস্তাব ব্যতীত কখনো রাষ্ট্রপতিকে কখনো তার শাসন ক্ষমতা থেকে কখনো সরানো যায় না। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট তাদের জবাবদিহিতা আছে, তাদের দায়বদ্ধতা আছে, কিন্তু রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থায় সংসদের নিকট তাদের কোনো জবাবদিহিতা বা কোনো দায়বদ্ধতা কিছুই থাকে না। তো স্থায়িত্বের প্রশ্নে যদি আমরা দেখি যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় তুলনামূলকভাবে স্থায়িত্ব কম, কেননা আইন পরিষদের আস্থার উপর কিন্তু মন্ত্রিসভার কিন্তু স্থায়িত্ব নির্ভর করে। কোনো কারণে যদি আইনসভার আস্থা হারিয়ে ফেলে তাহলে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদের পদত্যাগ করতে হবে ঠিক নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হবার পূর্বে। কিন্তু আমরা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আমরা দেখে থাকি যে অভিশংসন প্রস্তাবের ব্যতীত রাষ্ট্রপতিকে তার শাসন ক্ষমতা থেকে অনেকাংশে সরানো যায় না। তো এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার আর যেটি স্থায়িত্ব সেটি কিন্তু অনেকাংশে বেশি। এছাড়া আমরা দেখি যে দেশের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলা করার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সদস্যদের যে পরিমাণ সময় লাগে সেটি আসলে অনেকাংশে কিন্তু বেশি। কিন্তু দেশের যে কোনো জরুরি বা ক্রাইসিস মোমেন্টে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আরো বেশি উপযোগী এবং দক্ষ হয়ে ওঠে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আমরা লক্ষ্য করতে পারি না, কারণ শাসন বিভাগ আর আইন বিভাগের সদস্যরা একই হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা দেখতে পারি।
তো এই সকল যে যে ভিন্নতা, এই ভিন্নতার তার ভিত্তিতে আমরা এতটুকু বলতে পারি যে মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা উভয় দুটি প্রধান দুটি সরকার পদ্ধতি, যেটি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত। কিন্তু তারপরও আমরা বলবো যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা তুলনামূলকভাবে উপযোগী, এবং সেটি হচ্ছে গিয়ে জনগণের কল্যাণের জন্য একটি শাসন ব্যবস্থা। এবং উভয়ের মধ্যে পার্থক্যের ভিত্তিতে আমরা বলবো যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা একটি উত্তম পদ্ধতির সরকার ব্যবস্থা। এখন আরেকটি সরকার সম্বন্ধে জানবো, সেটি হলো এককেন্দ্রিক সরকার, বা যাকে বলে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। এককেন্দ্রিক সরকার বলতে এমন একটি সরকার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নিকট হস্তান্তরিত হয় বা ন্যস্ত থাকে, তাকে আমরা এককেন্দ্রিক সরকার বলে থাকি। এখানে অনেক প্রদেশ বা অঙ্গরাজ্য থাকতে পারে, কিন্তু অঙ্গরাজ্যগুলো কখনো তারা স্বাধীন নয় এবং স্বাধীন কোনো ক্ষমতা ভোগ করতে পারবে না। আঞ্চলিক বা প্রাদেশিক যত ধরনের সিদ্ধান্ত বা ক্ষমতা সেটি সাংবিধানিকভাবে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারের উপরে ন্যস্ত থাকে, এবং গোটা দেশ শুধুমাত্র একটি কেন্দ্র থেকে কিন্তু পরিচালিত হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ সাধারণত কিন্তু দেখা যায় যে অনেক দেশে আমাদের অনেকের একটি ধারণা যে বিশ্বের সকল বড় বড় দেশেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র দেশের জন্য প্রযোজ্য, কিন্তু এটা আসলে কিন্তু ঠিক নয়। যেমন আমরা দেখি যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাপান, ইটালি, তো এই সকল দেশ, বিশেষ করে যুক্তরাজ্য একটি বৃহৎ দেশ হওয়ার পরও কিন্তু সেখানে এককেন্দ্রিক পদ্ধতিরই সরকার ব্যবস্থা। তো সাধারণত কেন্দ্র থেকে যে সকল দেশের শাসন ক্ষমতাগুলো পরিচালিত হয়, যেমন আমাদের বাংলাদেশ, তো এই বাংলাদেশ, ফ্রান্স, ইটালি, যুক্তরাজ্য, এই সকল দেশে আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা আমরা দেখে থাকি, যেখানে কেন্দ্রই থাকে সকল ক্ষমতার উৎস এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এবং সকল ক্ষমতার উৎস একমাত্র সংবিধান কর্তৃক নির্ধারিত হয়। এছাড়া প্রদেশ যদি থেকে থাকে, যেমন আমাদের বাংলাদেশে আমাদের কোনো প্রদেশ নেই, কিন্তু প্রদেশ আছে হচ্ছে যুক্তরাজ্যে। তো প্রদেশ থেকে থাকলেও প্রদেশগুলো একটি এজেন্ট হিসেবে তারা কাজ করে, এবং সকল ক্ষমতার যে উৎস সেটি কেন্দ্রীয় সরকারই নির্ধারণ করে, এবং তাদের কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা সাধারণত থাকে না। তো এই ধরনের যে সরকার পদ্ধতিকে আমরা বলে থাকি এককেন্দ্রিক সরকার পদ্ধতি। তো এককেন্দ্রিক সরকার পদ্ধতির আমরা কিছু বৈশিষ্ট্য জানবো। যেমন এককেন্দ্রিক সরকার পদ্ধতিতে শুধুমাত্র কেন্দ্রীয় শাসনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়, যে একমাত্র কেন্দ্র থেকে সরকার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর একক আনুগত্য প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার সমস্ত ক্ষমতার মূলে হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে অবস্থিত, এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার থাকলেও তাকে কোনো বিশেষ ক্ষমতা প্রদান করা হয় না, কেন্দ্রের নিয়ম নির্দেশ মেনে তাকে চলতে হয়। কেন্দ্রীয় সরকার কেন্দ্র থেকে সমস্ত প্রদেশগুলোর মধ্যে তার ক্ষমতা বন্টন করে দেয়, এবং কেন্দ্রীয় সরকার খেয়াল খুশি মতো প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোকে চাইলে তাদের ক্ষমতা বাড়াতেও পারে, আবার ক্ষমতা অনেকাংশে কমাতেও পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সংবিধান সেটি অনেকাংশে একটি সুপরিবর্তনের সংবিধান সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতির কখনো আশ্রয় গ্রহণ করতে হয় না। তো এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রদেশগুলো বা অঞ্চলগুলোর একটি স্বায়ত্ত শাসন থাকে, এবং এই কেন্দ্রীয় সরকার তাদের উপর অনেকাংশে কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারে, যদিও তাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়, কিন্তু বলেছি যে সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে কেন্দ্র থেকেই সমস্ত পাওয়ারগুলো এক্সারসাইজ করা হয়, তাই কেন্দ্রীয় সরকারেরই যে ক্ষমতা সেটি থাকে চূড়ান্ত। তো কেন্দ্রীয় সরকারের এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা তাদের কিছু গুণ এবং কিছু দোষ আমরা দেখব। যেমন যদি আমরা গুণাবলীগুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনেকাংশে কিন্তু নমনীয়,
কেননা কেন্দ্রীয় সরকারের পরিস্থিতি, দেশের পরিবেশ পরিস্থিতি দেখে তাদেরকে যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় সম্ভব হয়, কারণ কেন্দ্রকে প্রদেশের সাথে আলোচনা করতে হয় না, যদিও প্রদেশ থাকে কিন্তু সেটি থাকে কেন্দ্রের এজেন্ট, এবং সমুদয় ক্ষমতা যেহেতু কেন্দ্রের উপরে নির্ভরশীল হয়ে থাকে, এজন্য যে কোনো ধরনের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অনেকাংশে কিন্তু সম্ভব হয়। যে কোনো ধরনের সরকারি খরচ অনেক সময় অপচয় রোধ করা সম্ভব হয়, কারণ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কিন্তু অনেকটা সহজ সরল প্রকৃতির। তো এই একটি সরকার ব্যবস্থা তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী। এছাড়া মাঝে মাঝে কিছু বৃহৎ দেশে আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দেখে থাকি, যেমন যুক্তরাজ্য। এছাড়া এটি জাতীয় ঐক্যের প্রতিষ্ঠা একটি অন্যতম একটি উদাহরণ দেখতে পারি, কারণ যেহেতু কেন্দ্রের প্রতি সকলের একটি আনুগত্য প্রদর্শন করতে হয়, এজন্য সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধতার যে একটি সম্বন্ধ সেটি স্থাপিত হয়। এছাড়া এর যে এককেন্দ্রিক সরকারের গঠন প্রকৃতি, এটি একটি সহজ সরল গঠন প্রকৃতির, এবং এটি জাতীয় সংহতি রক্ষা করার জন্য একটি উপযোগী একটি ব্যবস্থা, কারণ জাতীয় সংহতি জোরালো হয়, জনগণের মধ্যে ভ্রাতৃত্ব এবং দেশাত্মবোধ অনেকাংশে আমরা জাগ্রত করার ক্ষেত্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা একটি বিশেষ ভূমিকা পালন করে। তো এর মাধ্যমে আমরা এককেন্দ্রিক সরকারের ব্যবস্থার কিছু ত্রুটি বা কিছু দোষ আমরা দেখব, যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সমস্ত ক্ষমতা যেহেতু কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে, তো এজন্য আসলে দেখা যায় যে স্থানীয় সমস্যাগুলো বা স্থানীয় অঞ্চলে যে সকল সমস্যা সেগুলো যথাযথভাবে চিহ্নিত করে সেটি সমাধান করা অনেকাংশে দেখা যায় সম্ভব হয়ে ওঠে না, কারণ কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত স্থানীয় সমস্যাগুলো অনেকাংশে নিজের একার পক্ষে দেখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সমস্ত ক্ষমতা যেহেতু কেন্দ্র থেকে পরিচালিত হয়, এই জন্য এটা অনেকাংশে কিন্তু স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দিয়ে থাকে। আর এই সরকার ব্যবস্থায় যেহেতু একজন সরকার একা কখনো কাজ করতে পারে না, তাকে আমলাদের সাহায্য সহযোগিতা নিতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে আমলাতন্ত্রের একটি দৌরাত্ম্য আমরা দেখে থাকি। আর এখানে আমলা বলতে বোঝানো হচ্ছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দকে। তো এছাড়া যে কোনো আঞ্চলিক সমস্যার সমাধানে অনেক সময় ব্যর্থ হয়, যেহেতু কেন্দ্রীয় সরকারের যে নেটওয়ার্ক সেটি কখনো স্থানীয় অঞ্চল পর্যন্ত অনেকাংশে পৌঁছাতে পারে না। তো যে কোনো আঞ্চলিক সমস্যা সমাধান করতে গেলে এই কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতার যে সীমাবদ্ধতা সেটি আমরা দেখতে পারি। এছাড়া যে কোনো দেশের যদি সমস্যা সমাধানে সেটি স্থানীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্থানীয় অনেক দায়িত্ব হস্তান্তর বা অপেক্ষাকৃত দেখা যায় যে জনগুরুত্বপূর্ণ কোনো জটিল বা আন্তর্জাতিক সমস্যার সমাধানে তাদেরকে নিজেদের যে নিয়োজিত রাখতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এককেন্দ্রিক সরকার অনেক সময় কিন্তু তারা ব্যর্থ হয়ে ওঠে। তো এই এককেন্দ্রিক সরকার আবার অনেক সময় বৃহৎ রাষ্ট্রের জন্য একটি অনুপযোগী সরকার পদ্ধতি, কারণ এককেন্দ্রিক সরকার রাষ্ট্রের আয়তন বা জনসংখ্যা যদি অনেক বেশি বড় হয়ে থাকে, তাহলে এই সরকারের একার পক্ষে কখনো দেশ পরিচালনা করা কখনো সম্ভব নয়। আবার অনেকাংশে আমরা দেখে থাকি যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনেক সময় বিপ্লবের সম্ভাবনা দেখা দেয়, কারণ শাসক যদি কোনো কাংশে স্বৈরাচারী হয়ে ওঠে বা তার কর্মকাণ্ড যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, তাহলে কিন্তু দেশের জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, এবং যার কারণে কিন্তু এটি অনেক সময় কিন্তু অস্থায়ী একটি সরকার পদ্ধতি। এছাড়া আবার আমরা দেখি যে যেহেতু কেন্দ্র থেকে সকল কাজ তাদেরকে পরিচালনা করতে হয়, এজন্য কেন্দ্রের উপরে অনেক সময় চাপটা অনেক সময় বেশি পড়ে, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটি উত্তম পদ্ধতির যে একটি সরকার সেই সরকার তার সঠিকভাবে অনেক সময় কাজ করতে অনেক সময় ব্যর্থ হয়ে ওঠে। তো এটাই ছিল তোমাদের সাথে এককেন্দ্রিক সরকার। তো এখন আমরা জানবো রাজতান্ত্রিক সরকার। রাজতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকে, এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতা লাভ করে। অর্থাৎ রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন একজন উপরে যখন একজন রাজা বা রানীর কাছে যখন রাষ্ট্রের সমুদয় ক্ষমতা বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকে, তখন আমরা তাকে বলি রাজতান্ত্রিক সরকার বা রাজতন্ত্র।
তো অতীতে অনেক দেশে রাজতন্ত্র প্রচলিত ছিল যেখানে রাজার ইচ্ছাই ছিল চূড়ান্ত। তো সাধারণত একটি মন্ত্রীগণ থাকে রাজার একান্ত একটি অনুসারী। তো এরূপ রাজতন্ত্রকে আমরা সাধারণত রাজতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো অসীম বা চরম রাজতন্ত্র, আরেকটি হচ্ছে সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো পৃথিবীর বহু দেশে এক এক ধরনের রাজতন্ত্র প্রচলিত আছে। তো আমরা অসীম বা চরম রাজতন্ত্র বলতে এমন একটি রাজতন্ত্রকে বুঝে থাকি যেখানে রাজার ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। মন্ত্রীগণ যারা থেকে থাকে বা রাজার যারা অনুসারী তারা হচ্ছে রাজার একান্ত অনুগত, এবং এই ধরনের রাজতন্ত্রকে আমরা বলি অসীম বা চরম রাজতন্ত্র। এই রাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যেমন বংশানুক্রমিকভাবে এই রাজতন্ত্রের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। রাজা থাকে স্বেচ্ছাচারী এবং অগণতান্ত্রিক। আইনসভা নেই, এবং আইনসভা থাকলেও আইনসভার যারা সদস্য তারা রাজার অনুসারী হিসেবে থাকে, এবং জনপ্রতিনিধি কেউ থাকে না, এবং জনপ্রতিনিধি যদি কেউ থেকেও থাকে তো সেটিও কিন্তু একসময় কিন্তু রাজারই অনুগত। তো বর্তমানে আসলে একমাত্র সৌদি আরব ছাড়া বেশ কিছু দেশে এই ধরনের চরম রাজতন্ত্র প্রচলিত আমরা দেখতে পারি। এছাড়া আরেকটি পৃথিবীর বিভিন্ন দেশে যে রাজতন্ত্র তুলনামূলকভাবে এখন সীমিত পরিসরে পালন করা হয় সেটি হলো সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য সর্বপ্রথম এই সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বিকাশ ঘটে। এছাড়া বর্তমানে গ্রেট ব্রিটেন ছাড়া জাপান, মালয়েশিয়া প্রভৃতি দেশে আমরা এরূপ যে রাজতন্ত্র বা সসীম রাজতন্ত্র তার প্রচলন আমরা দেখতে পারি, যেখানে একটি নির্বাচিত সরকার থাকে এবং যারা এই রাজতন্ত্রের যারা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে তারা ক্ষমতা লাভ করে। এবং দেখা যায় যে অনেক সময় যে সরকার সেটি পুরোপুরিভাবে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা এবং নির্বাচিত যারা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন একটি মন্ত্রিসভা থাকে, আবার একটি সরকার পদ্ধতিও থাকে। ঠিক সাথে সাথে একটি নামে মাত্র বা একটি নিয়মতান্ত্রিক উপায় আমরা একটি রাজতন্ত্র দেখতে পারি। যেমন আমরা যদি যুক্তরাজ্যের শাসন পদ্ধতির দিকে আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে সেখানে কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা আছে, ঠিক সাথে সাথে কিন্তু নিয়মতান্ত্রিক বা নামে মাত্র একজন রাজা বা রানীর একটি শাসন ব্যবস্থা আছে। তো এই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলে থাকি হচ্ছে সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের আমরা যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি দেখব যে রাজা বা রানী সাধারণত উত্তরাধিকার সূত্রে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হন, এবং যদিও আমরা দেখি যে মালয়েশিয়ার রাজা কিন্তু নির্বাচিত একটি রাজা। আবার এই যে নিরঙ্কুশ রাজতন্ত্র আমরা দেখব যে রাজা বা রানী একধারে কিন্তু রাষ্ট্রপ্রধান আবার কিন্তু সরকার প্রধান, কিন্তু এই সীমিত বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে আমরা দেখে থাকি যে রাজা বা রানী হয়ে থাকে নামে মাত্র একজন শাসক, কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে কিন্তু একজন সরকার প্রধানের কাছে। এই নিরঙ্কুশ রাজতন্ত্রে রাজা বা রানী আইন প্রণয়ন, শাসন বিভাগ, বিচার বিভাগ সমস্ত কাজ কিন্তু রাজা বা রানীর নিজস্ব তত্ত্বাবধান প্রধানে হয়ে থাকে। এখানে কিন্তু ক্ষমতার পৃথকীকরণ দেখা যায় না, কিন্তু সীমিত রাজতন্ত্রে আমরা দেখে থাকি যে ক্ষমতার পৃথকীকরণ দেখা যায়, এবং নামে মাত্র রাজা বা রানী থাকার কারণে তাদেরকে রাজা বা রানী হবার সমস্ত মর্যাদা প্রদান করা হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকেন একজন রাষ্ট্রপতি। তো চরম যে রাজতন্ত্র সেখানে আমরা শাসন বিভাগের যে প্রাধান্য সেটি দেখতে পারি, কিন্তু গ্রেট ব্রিটেন, জাপান, মালয়েশিয়া সহ পৃথিবী দেশে সংসদীয় সরকার ব্যবস্থায় বিদ্যমান থাকার কারণে আইনসভার একটি সার্বভৌম ক্ষমতা আমরা দেখে থাকি। চরম রাজতন্ত্রে আমরা দেখে থাকি যে কোনো রাজনৈতিক দল থাকে না, যে একমাত্র রাজা বা রানী থাকে প্রকৃত শাসক, কিন্তু আমরা সীমিত
রাজতন্ত্রে আমরা দেখে থাকি যে সেখানে রাজনৈতিক দল ব্যবস্থা আছে, সংসদীয় সরকার ব্যবস্থা আছে এবং সেখানে যারা 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 নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে থাকেন তারা কিন্তু জনগণের ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত এবং এখানে নির্বাচনের ব্যবস্থা আছে। কিন্তু আমরা তুলনামূলকভাবে আমরা নিরঙ্কুশ রাজতন্ত্রে আমরা দেখে থাকি যেখানে কোনো নির্বাচনের ব্যবস্থা নেই এবং এমনকি কোনো রাজনৈতিক দলের উপস্থিতিও আমরা দেখতে পারি না। তো এই সকল বৈশিষ্ট্য আমরা রাজতন্ত্রের দেখে থাকি। একটি হলো অসীম রাজতন্ত্র, একটি হলো সসীম রাজতন্ত্র। তো এই আলোকে আমরা রাজতন্ত্রের কিছু গুণাবলী এবং কিছু দোষ ত্রুটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে রাজা বা রানীর, আমরা যদি প্রথমে গুণের দিকে দেখি, যে রাজা বা রানী হচ্ছে রাষ্ট্রের ঐক্যের প্রতীক। ফলে দেখা যায় যে জাতীয় সংহতি এবং ঐক্য অনেকাংশে কিন্তু সুদৃঢ় হয়ে থাকে। তো রাজা বা রানী রাজনীতি নিরপেক্ষ হবার কারণে সাধারণের কাছে তাদের কিন্তু অনেক সময় একটি গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায় এবং জনসাধারণের কাছে তাদের যে শ্রদ্ধার যে পাত্র তারা কিন্তু আরো বেশি হয়ে ওঠে। রাজতন্ত্র একটি স্থায়ী শাসন ব্যবস্থা, তার কারণ হচ্ছে কি আমরা দেখে থাকি যে নিরঙ্কুশ রাজতন্ত্রে দীর্ঘদিন যাবৎ একই রাজা শাসন করেন। কিন্তু সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও কিন্তু আমরা রাজতন্ত্রের যারা সদস্য তাদের মধ্যে কিন্তু পরিবর্তন দেখে থাকি না, বরং উত্তরাধিকার সূত্রের রাজতন্ত্রের জায়গাটি পরিবর্তিত হয়ে থাকে। রাজা বা রানী রাষ্ট্রপ্রধান হিসেবে তারা যে ক্ষমতা লাভ করে থাকে সেটি অনেকাংশ উত্তরাধিকার সূত্রে, এবং এই ক্ষেত্রে নির্বাচনের মতো যে একটি ব্যয়বহুল ব্যবস্থা পরিচালনা করার যেহেতু দরকার হয় না, তাই রাজতন্ত্রে আমরা অনেকাংশে অর্থের অপচয়টা আমরা অনেক সময় কম দেখি। রাজতন্ত্রে রাষ্ট্রপ্রধানের তাদের যে দায়িত্ব এবং তাদের যে নিরপেক্ষতা থাকায় তারা কিন্তু অনেকাংশে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এটি কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির একটি অন্যতম লক্ষণ। তো এই সকল যে গুণাবলী আমরা রাজতন্ত্রে দেখে থাকি এবং এর বিরুদ্ধে আমাদের কিছু ত্রুটিও আমরা লক্ষ্য করি। যেমন রাজতন্ত্র কিন্তু তার প্রধানতম ত্রুটি হচ্ছে এটি হচ্ছে গণতন্ত্র বিরোধী। এখানে জনগণের নিরঙ্কুশ কোনো ক্ষমতা থাকে না, জনসাধারণের তাদের জনপ্রতিনিধি নির্বাচনে করার কোনো ক্ষমতা থাকে না, এখানে নির্বাচনের কোনো ব্যবস্থা থাকে না, কোনো রাজনৈতিক দল ব্যবস্থা থাকে না, জনসাধারণের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না, তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না এবং তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না। এবং এক্ষেত্রে দেখা যায় যে এখানে কোনো আইনের শাসন নেই, সাম্য স্বাধীনতা এগুলা কিছুই নেই। সাহিত্য শাসনকে তারা অস্বীকার করে থাকেন এবং এখানে প্রকৃত শাসকই থাকে। অনেকাংশে যদি রাজা বা রানী স্বেচ্ছাচারী হয়ে থাকেন তাহলে একজন স্বেচ্ছাচারী শাসক কিন্তু হয়ে থাকেন। তো সকল দিক থেকে আমরা বলবো যে রাজতন্ত্র আসলে গণতন্ত্রের বিরোধী একটি শাসন ব্যবস্থা। তো এখন সর্বশেষ আরেকটি যে সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটি হলো সমাজতান্ত্রিক সরকার বা সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা পুঁজিবাদের বিপরীত ধর্মী একটি সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্র হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় এবং যারা সমাজতন্ত্রে দেখা যায় যে উৎপাদনের উপকরণগুলো তাদের কিন্তু একটি যৌথ মালিকানা থাকে এবং উৎপাদনের উপকরণগুলো বন্টনের নীতিতে তারা বিশ্বাসী। উৎপাদন এবং বন্টনের নীতিমালাটি সেটি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। রাষ্ট্রই থাকে দেশের সমুদায় সম্পদের মালিক এবং রাষ্ট্র সকল জনসাধারণের মধ্যে সমভাবে উৎপাদনের উপকরণগুলো বন্টন করে থাকে। সমাজতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে একটি সুষম বন্টন ব্যবস্থা তা নিশ্চিত করা এবং দেশের মধ্যে শ্রেণী বৈষম্যটাকে নিরসন করা। এখানে শ্রেণী বৈষম্য বলতে বোঝানো হচ্ছে যে সমাজের যে তিনটি শ্রেণী আছে, ধনী, মধ্যবিত্ত, দরিদ্র, সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই শ্রেণী বৈষম্যটাকে পুরোপুরিভাবে অস্বীকার করে এবং একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থাকে তারা বিশ্বাসী এবং দেশের সমুদায় সম্পদ সকল মানুষের মধ্যে সমভাবে বন্টনের নীতিতে সমাজতন্ত্র বিশ্বাসী। এবং পৃথিবীতে সর্বপ্রথম 1917 সালে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং এছাড়া ধীরে ধীরে ইউরোপের কিছু দেশ সমাজতন্ত্রের নীতিতে বিশ্বাসী, যেমন চীন, উত্তর কোরিয়া, কিউবা,
উত্তর ভিয়েতনাম প্রভৃতি দেশ সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। তো কার্ল মার্কস সর্বপ্রথম ওল্ড টেস্টামেন্ট ও মোজেস কর্তৃক প্রণীত অনুশাসনের মাধ্যমে সর্বপ্রথম সমাজতন্ত্রের সূত্রপাত ঘটে থাকে। এছাড়াও গ্রিক দার্শনিক প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে আমরা সমাজতন্ত্র সম্পর্কে আমরা একটি আলোকপাত করি। এছাড়া আমরা দেখে থাকি যে কার্ল মার্কস তার সমাজতান্ত্রিক দর্শনকে সামনে রেখে 1917 সালে বিপ্লবের মাধ্যমে লেনিন রাশিয়ায় সর্বপ্রথম সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রচলন করেন এবং এরই মাধ্যমে সমাজতন্ত্র বিশ্বব্যাপী বিকাশ লাভ করে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তার প্রধানতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখি যে সমাজতন্ত্র ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানায় বিশ্বাসী, জনগণই হচ্ছে সকল সম্পদের মালিক এবং সকল সম্পদ জনসাধারণের মধ্যে সমভাবে বন্টনের নীতিতে সমাজতন্ত্র বিশ্বাস করে। সমষ্টির এর স্বার্থের প্রতি তারা গুরুত্ব প্রদান করেন, যে দেশের জনসাধারণের ইচ্ছা, জনসাধারণের যে ন্যায্য দাবি এবং তাদের যে চাওয়া পাওয়ার যে নীতি, ব্যক্তি স্বার্থের পরিবর্তে সকল সামষ্টিকভাবে সকলকে সমভাবে সমান অধিকার প্রতিষ্ঠা করার নীতিতে সমাজতন্ত্র বিশ্বাসী। এছাড়া সমাজতন্ত্র সামাজিক কল্যাণ সাধনে তারা একটি বাস্তব উদাহরণ আমরা বলতে পারি, কারণ যেহেতু এখানে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করা হয় এবং রাষ্ট্রের সমুদয় সম্পদ সকল জনসাধারণের মধ্যে সমভাবে বন্টনের নীতিতে বিশ্বাসী, এজন্য এক্ষেত্রে কিন্তু ব্যক্তির নিজস্ব স্বার্থের পরিবর্তে কিন্তু সামাজিক কল্যাণটার উপরই কিন্তু সবিশেষ বেশি গুরুত্ব প্রদান করা হয়। এছাড়া সম্পদের যে একটি সুষম বন্টনটা অনেক অংশে নিশ্চিত হয়, সমাজের সকল সম্পদ সকল জনসাধারণের মধ্যে সমভাবে বন্টনের নীতিতে তারা বিশ্বাসী এবং এক্ষেত্রে কিন্তু একটি মাত্র রাজনৈতিক দলের উপস্থিতি আমরা দেখতে পারি, যে সমাজতন্ত্রের বিরোধিতা সাধারণত করার মতো যে একটি মাত্র আর কোনো দল থাকে না, একটি মাত্র দল এবং সমাজতন্ত্রের বিরোধিতা করা যায় না। তো সমাজতন্ত্রের আমরা কিছু গুণাবলী এবং কিছু দোষ আমরা দেখব, যে যেহেতু সম্পদের একটি সুষম বন্টন হয়, যেখানে ব্যক্তি বিশেষে নিজস্ব স্বার্থটা উপেক্ষিত হয় এবং সামষ্টিক স্বার্থের প্রতি গুরুত্ব রেখে সমাজতন্ত্র নীতিটি প্রতিষ্ঠিত হয়ে আছে। শ্রমিকদের যে মজুরি, শ্রমিকরা সঠিকভাবে তার নিজস্ব কাজের বিনিময়ে তাদের সঠিকভাবে তারা মজুরি পেয়ে থাকি এবং যে শ্রমিক অসন্তোষ সেটি আমরা সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা অনুপস্থিত দেখি। এছাড়া শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, তাদের স্বার্থ রক্ষিত হয়। সমাজের সকল মানুষকে সমান সুযোগ সুবিধা ভোগের এটি নিশ্চয়তা করা, যেহেতু এটি একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থাকে তারা বিশ্বাসী, তাই এখানে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার সাথে সাথে সকলের অধিকার নিশ্চিত হয়। এই সরকার ব্যবস্থায় আমরা অপচয় রোধ দেখি, কারণ যেহেতু নিজস্ব কোনো রাষ্ট্রের যে সম্পদ সেটি সকল জনসাধারণের মধ্যে সমভাবে বন্টিত হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে সরকারের প্রধান লক্ষ্যই থাকে জনকল্যাণ। তো এক্ষেত্রে কিন্তু অপচয়টা আমরা অনেকাংশে কম দেখি। এছাড়া সাম্য এবং সহযোগিতার নীতিতে এটি বিশ্বাসী এবং যে সরকার যে বেকারত্ব দূরীকরণের যে প্রক্রিয়াতে এই সমাজতন্ত্র কিন্তু অনেকাংশে সফল, কেননা উৎপাদন এবং বন্টনের মালিক কিন্তু রাষ্ট্র। তো কোনো ব্যক্তি বিশেষের কাছে যেহেতু কোনো বিশেষ ক্ষমতা থাকেন এবং রাষ্ট্র সকলকে তাদের এই রাষ্ট্রীয় মালিকানার মধ্যে অন্তর্ভুক্ত করবে এবং এজন্য এই ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়ে যায় এবং বেকার সমস্যা অনেকাংশে নিশ্চিত করতে সমর্থ হই। এই সকল গুণের উপরেও আমরা সমাজতান্ত্রিক সরকারের কিছু দোষ বা কিছু ত্রুটি আমরা দেখতে পারি। যেমন আমরা এই সরকার ব্যবস্থা পুরোপুরিভাবে গণতন্ত্র বিরোধী, যেহেতু আর কোনো রাজনৈতিক দল থাকে না, কোনো নির্বাচনের ব্যবস্থা থাকে না, জনসাধারণের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না এবং সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা থাকে না এবং ব্যক্তি তার কর্ম প্রচেষ্টার মাধ্যমে তার সকল যে উদ্যম অনেকাংশে যদি কাজ করতে করতে তার নিজস্ব উদ্যমটা হারিয়ে ফেলে বা পরিশ্রম বিমুখ হয়ে যায়, তাহলে কিন্তু সমাজে এই ধরনের ব্যক্তিকে কিন্তু
পরিত্যাগ করবে। তো এক্ষেত্রে কিন্তু তার নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা কিন্তু কখনো থাকে না। তো অনেক সময় দেখা যায় যে অবাধ প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে প্রত্যেকেরই কিন্তু আরো বেশি ভালো কাজ করার একটি অনুপ্রেরণা জাগে, কিন্তু যেহেতু এখানে প্রত্যেকেরই মজুরি এবং প্রত্যেকেরই কর্ম নির্ধারণ করা আছে, তো এই জন্য এক্ষেত্রে কোনো প্রতিযোগিতা থাকে না। এবং প্রতিযোগিতা না থাকার কারণে দেখা যায় যে অনেক সময় কিন্তু দ্রব্যমূল্যের যে মূল্য সেটি অনেক সময় কিন্তু তারা হ্রাস পায় না, এবং এর ফলে যে ক্রেতার ক্ষমতাও কিন্তু ক্রেতার আর ক্রয় ক্ষমতা অনেকাংশে কিন্তু হ্রাস পায় না। অবাধ প্রতিযোগিতা না থাকার কারণে অনেক সময় যারা শ্রমিক তারা কিন্তু সঠিক বা আরো ভালো কিছু করার জন্য যে উৎপাদনটা এটি অনেক সময় কিন্তু ব্যাহত হয়, এবং এক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি অনেক সময় কর্মবিমুখ হয়ে পড়ে এবং ব্যক্তিগত যে একটি কাজের যে স্পৃহা সেটি অনেক সময় হারিয়ে ফেলে। এছাড়া দেখা যায় যে ব্যক্তি তার নিজের উন্নতির জন্য চেষ্টা না করে রাষ্ট্রের উন্নতির দিকে লক্ষ্য করে, এবং এক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রের মুখাপেক্ষী অনেক সময় হয়ে যায়। তো মানুষের জীবনের যে বৈচিত্র্যহীনতা, মোট কথা হচ্ছে মানুষের জীবনের বৈচিত্র্যহীনতা, কর্মস্পৃহা, কাজ করার যে আগ্রহ, এটি অনেকাংশে কিন্তু হারিয়ে যেতে পারে, কারণ সে যখন বুঝেছে যে সবসময় তার জন্য একই জিনিস বা একই মজুরি নির্ধারণ করা আছে। তো এজন্য মানুষের কাজ করার উদ্যমটা অনেক সময় কমিয়ে ফেলে এই সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। তো আজকে আমরা 4টি ধরনের সরকার ব্যবস্থা সম্বন্ধে পড়লাম। তো আশা করি তোমরা সবাই এই বিষয়ে বাসায় বসে আরো বেশি বিস্তারিতভাবে এই বিষয়ে আরো বই দেখে আরো বেশি পড়বে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।